আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ। কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া, জানালেন ডক্টর জাহিদ হোসেন। কাল তফসিল এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, সরাসরি যুক্ত আছেন। আমি তাদেরকে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন নূর খালিটন, মানবাধিকার কর্মী, এবং আছেন অধ্যাপক ডক্টর হাসনাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে আসি। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অর্থাৎ এবং গণভোটেরও তফসিল ঘোষিত হতে যাচ্ছে কাল সন্ধ্যা 6টায়। প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এই তফসিল ঘোষণা করবেন। একই সঙ্গে আজকে আমরা লক্ষ্য করেছি স্থানীয় সরকার উপদেষ্টা অর্থাৎ ছাত্রদের যে তরুণ উপদেষ্টা রয়েছে আমাদের, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, দুজনই পদত্যাগ করেছেন। বিকেল নাগাদ প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। নির্বাচন নিয়ে অনেক সংশয়, সংকট, অনেক কিছু আমরা লক্ষ্য করেছি। সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত রাজনীতির সকল সমীকরণ এক পথে মিলিত হচ্ছে, সকল সংশয় কাটছে। আজকের পর থেকে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ সহ আলোচক এবং যারা এই মুহূর্তে এই দেশ টিভি দেখছেন তাদের সবাইকে। দেখেন, নিঃসন্দেহে এটি গণতান্ত্রিক মানুষের জন্য একটি স্বস্তিদায়ক খবর। স্বস্তিদায়ক এই জন্য যে ভোটকে কেন্দ্র করে একটি উৎসবের আমেজ তৈরি হওয়ার একটি শুভক্ষণ আমরা কাউন্টডাউন শুরু করেছি কয়েকটি ঘন্টা পরে। কালকে সম্ভবত সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু একটা স্বস্তি দিতে পারেনি। এগুলো নিয়ে অনেক বিতর্কিত ছিল, বিষয়গুলো ছিল। এই নির্বাচন নিয়ে যে শঙ্কার জায়গাটা তৈরি হয়েছিল সেটি হলো যে আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচনটা সঠিক সময়ে হবে কিনা। জি, তবে আমি বিভিন্ন সময় এই জায়গায় একটা জিনিস বলার চেষ্টা করেছি যে এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সীমানা ছাপিয়ে সারা বিশ্বে নিজের নামে, নিজের কর্মে, স্বমহিমায় উদ্ভাসিত একজন ব্যক্তি, তিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস স্যার। উনি যখন ঘোষণা দেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, তখন এই নির্বাচন নিয়ে আমিও অন্তত একজন শিক্ষক হিসাবে কখনো শঙ্কার জায়গা দেখিনি, কখনো উৎকণ্ঠার জায়গা দেখিনি। আমি সবসময় বলার চেষ্টা করছিলাম তফসিল ঘোষণা হলে সমস্ত রাজনৈতিক দল যারা গত 18 বছর ভোট দিতে পারেনি, বিএনপির কথা বলছি, জামাতের কথা বলছি, অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, ইভেন নতুন সৃষ্ট যে এনসিপি, যে তরুণ প্রজন্ম প্রায় 4.5 কোটি, কেউ বলেন কেউ 5.5 কোটি ভোটার যারা ভোট দিতে পারেননি 24-এ, তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। এরকম একটি ঘোষণা বা মাইন্দ্রক্ষণ কালকে আসবে, এটা নিঃসন্দেহে একটি স্বস্তিদায়ক খবর। এবং এই যে জনমানুষের ভেতরে এই যে আমরা বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছি, ভোট হচ্ছে তো, ফেব্রুয়ারিতে হচ্ছে তো, এই প্রশ্নের সমাধান বোধহয় কালকে আসবে, এটি একটি কথা। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে এক ধরনের শঙ্কা যে নেই বাজারে, এমনটি বলার মতো অবস্থা এখনো কিন্তু আসেনি। তবে আজকে প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন, আসার কথা, যে ইতিহাসের সবচেয়ে ভালো এবং ঐতিহাসিক গ্রহণযোগ্য একটু নির্বাচন উনি করবেন। আমি এটাও বিশ্বাস করতে চাই, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং দল নিরপেক্ষ নির্বাচন করার কোনো বিকল্প, না করা ছাড়া কোনো বিকল্প ওনাদের সামনে নেই। কারণ ওনাদের রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, রাজনৈতিক দল নেই, রাজনৈতিক মত নেই, আছে শুধু একটি 24-এর যে নতুন বাংলাদেশ যে তৈরি করার একটি সনদ আমরা তৈরি করেছি জুলাই, যে সনদ, সেই সনদ আলোকে আগামীর বাংলাদেশ তৈরি করা। 71 সনে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে লাল সবুজের পতাকা, যে ভূখণ্ড, যে মানচিত্র, যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখা, এবং 24-এ এসে নতুন করে মেধাবীদের বাংলাদেশ তৈরি করার যে স্বপ্ন দেখা, সেই স্বপ্ন বাস্তবায়নের একটি সোপানের দিকে আমরা অগ্রসর হব কালকে এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে। সেটি জাতি অধীর আগ্রহে বসে আছে এই ঘোষণাটি শোনার জন্য। আর একটা জিনিস দেখেন, এই যে তফসিল যে ঘোষণাটা হবে, এটি আজকে নিয়ে কিন্তু সারাদিন এক ধরনের আলোচনা ছিল বা এক ধরনের উত্তেজনা, বলেন যে আজকে কখন হচ্ছে, সেটা কালকে গেছে। আমি রাজনৈতিক দলের প্রতি একটি অনুরোধ শুধু করতে চাই, ক্রিয়াশীল রাজনৈতিক দলের প্রতি, যে তারা প্রধান উপদেষ্টা যে আগ্রহের কথা বলেছেন, যে অঙ্গীকারের কথা বলেছেন, সেই অঙ্গীকার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলোই সরকারকে সহযোগিতা করবে, নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে, যেন
অন্তত আপনি, আমি, আমরা সবাই নির্ভয়ে আমাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারি এবং আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি এবং দিন শেষে যেন যে প্রার্থীটি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবেন তিনি যেন বিজয়ের মালা পরে ঘরে ফিরে যেতে পারেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে জুলাই সনদকে ভিত্তি করে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই বাস্তবায়নের সৈনিক হিসেবে তারা কাজ করবেন, এমনটি গোটা জাতির মতো আমিও প্রত্যাশা করছি। ধন্যবাদ। আমি জনাব নূর খান লিটন আপনার কাছেও আসি। একই রকম প্রশ্ন। আসলে অনেক শঙ্কা ছিল যে এই সরকার নির্বাচন দিতে পারবে কিনা, সময় মতো দিবে কিনা, না নির্বাচন পিছাবে, অনেক প্রশ্ন, অনেক শঙ্কা, অনেক সংশয়। সব সংশয় আজকের যে ঘটনাগুলো ঘটলো, দুজন উপদেষ্টার পদত্যাগ, একই সঙ্গে তফসিল ঘোষণার সেই মাহেন্দ্রক্ষণ ঘোষিত হলো আগামীকাল সন্ধ্যা 6টায়। সকল সংশয়ের কি অবসান হলো? দেখেন, সময় মতো এটা কিন্তু আপেক্ষিক একটা ব্যাপার, যে কখন ঘোষণা হলো। তবে মানুষ অধীর অপেক্ষায় আছে নির্বাচনে তার ভোটাধিকারটা প্রয়োগ করবে। এবং নির্বাচনটা কিন্তু শুধু প্রধান উপদেষ্টার উপর নির্ভর করে না। নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, নির্বাচন সময় মতো হবে কিনা, এবং নির্বাচন কি ধরনের নির্বাচন আমরা দেখতে পাবো, এটা যেমন জনগণের উপর নির্ভর করে। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা থাকবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের একটা ভূমিকা থাকবে, সর্বোপরি নির্বাচন কমিশনের একটা ভূমিকা থাকবে। সব কিছু মিলে এখনই সন্দেহ করার কোনো কারণ নেই। তবে ধরে নিচ্ছি আমরা যে নির্বাচনটা ফেব্রুয়ারিতেই নির্ধারিত যে একটা সময়কাল, সেই সময় অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন হচ্ছে সেই সময় অনুষ্ঠিত হওয়ার জন্য যে পরিস্থিতি বিরাজ করা দরকার, যে পরিবেশ থাকা দরকার, সেই পরিবেশটা বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দল সেই পরিবেশটা বহাল রাখতে পারবে কিনা, সেটার উপর অনেকাংশে নির্ভর করবে। এখন পর্যন্ত যে ঘোষণাগুলি আসছে, যে কাজগুলো আমরা দেখছি, সেখানে আমরা ধরে নিতে পারি যে নির্দিষ্ট সময়েই নির্বাচনটা হবে এবং নির্বাচনটা কম বেশি জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনই আমরা প্রত্যাশা করি। আমাদের এখানে রাজনৈতিক দলগুলোর ভিতরে নির্বাচন নিয়ে জনগণের ভিতর যেমন উৎকণ্ঠা আছে, রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি যে ভাষায় আক্রমণ করছেন, যে ভাষা ব্যবহার করছেন, যেভাবে কথা বলছেন, সেই জায়গার থেকেই তো মানুষের ভিতর একটা শঙ্কা এসছে। সেই জায়গাটা কতটা কতটা কাছাকাছি আসবে, কতটা কেটে উঠতে পারবে, সেটা নির্ভর করবে আগামী 15-20 দিন যে পরিস্থিতিটা আমরা দেখব সেটার উপরে। কারণ আপনি দেখেন, বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে আমরা অনেক শব্দ, অনেক ভাষা দেখেছি, কিন্তু এইবারে যে ঘটনাগুলি 5ই আগস্টের পর যে ভাষাগুলি এসছে, এগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত ছিলাম না। এই বয়ানগুলি এবং ছোট্ট ছোট কিছু গ্রুপ যে ধরনের তীব্রভাবে অন্যকে আক্রমণ করা, যে দেহভঙ্গি এবং সর্বোপরি যে ভাষা প্রয়োগ, হতে পারে আপনার মতের সাথে তার মিলে নাই, হতে পারে সে দোষর, কিন্তু আপনি পাবলিকলি যেভাবে কথা বলেছেন, যে গালাগালিগুলি করেছেন, এটা কোনোভাবে শোভনীয় না। যাক, আমরা আজকে আলোচনা করতে এসছি নির্বাচনের তফসিল নিয়ে। নির্বাচনের তফসিল যদি আশা করছি যে আগামীকাল সন্ধ্যা 6টা নাগাদ ঘোষণা হবে, এবং নির্বাচন তফসিল ঘোষণার মধ্য দিয়ে আমরা নির্বাচনে রোডে উঠলাম। তারপরে কিন্তু অনেকগুলো কাজ আছে, যেমন ধরুন নির্বাচনের প্রচারের নীতিমালা, নির্বাচনের বিভিন্ন বিষয়ের নীতিমালা, তারপরে কারা নির্বাচন করতে পারবেন, কারা পারবেন না, ইত্যাদি অনেকগুলো বিষয় কিন্তু সামনে। জটিল কয়েকটি প্রশ্নের সমাধান এই সরকারকে করতে হবে, নির্বাচন কমিশনকে করতে হবে। আজকে সবেমাত্র নির্বাচনী এলাকার বিষয়গুলি ফয়সালা হলো, আজকে সম্ভবত দুপুরে কয়েকটা জায়গায়, কয়েকটা নির্বাচনী, গাজীপুর এবং বাগেরহাট, সেটা সমাধান হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি 2 জন উপদেষ্টা পদত্যাগ করেছেন, সম্ভবত তারা নির্বাচনে অংশ নেবেন। আরও হয়তো 2-1 গুরুত্বপূর্ণ পদে আছেন, তারাও হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে পদত্যাগ করবেন এবং তারাও নির্বাচনে অংশ নেবেন বলে শোনা যাচ্ছে। কিন্তু যেই জায়গাটা 3টি সমস্যা রয়ে গেছে, একটা হচ্ছে যে রাজনৈতিক বক্তব্যগুলো হাজির হচ্ছে বিএনপির পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে, সেটা কতটুকু কাছাকাছি আসবে সেটা এখনো কিন্তু দেখার বিষয়।
আমরা মাত্র 15 দিন আগেও কিন্তু তীব্র ভাষায় একে অপরকে আক্রমণ করতে দেখেছি, এবং এইটা হলে নির্বাচন হবে, এটা না হলে নির্বাচন হবে না, দুই রকম কথাবার্তা শুনেছি দুই দিক থেকে। আমি আশা করি যে এই সব সংকট কেটে গেছে এবং আগামীকালকে নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে যতটুকু দ্বিধাদ্বন্দ্ব আছে সেটা কেটে যাবে। এর পরের যে বিষয়গুলো আমাদের চোখে মানে আমাদের সামনে থাকবে সেটা হচ্ছে নির্বাচনের প্রচারণা এবং নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা কতটুকু নিয়ন্ত্রণে থাকবে সেইটা সম্পূর্ণ নির্ভর করছে রাজনৈতিক দল, সাধারণ মানুষ এবং সরকারি পদক্ষেপগুলো, এবং নির্বাচন কমিশন বিষয়গুলোকে কিভাবে নিরসন করবেন, কিভাবে দেখবেন, কিভাবে অ্যাড্রেস করবেন এটার উপরে। এটা তো ঠিক যে 40 বছর বয়স যাদের হয়েছে বা 30 বছর বয়স যারা 30 বছর বয়স এসছে তারা কিন্তু নির্বাচনে ভোটে অংশ নিতে পারেনি, তারা মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। শুধু 30 বছর বলবো কেন, 50 বছর বয়স হয়েছে এইরকম মানুষও আসলে অনেকেই হয়তো এবার প্রথম ভোট দেবেন, কারণ শুরুতে হয়তো তারা দীর্ঘদিন ভোট দেননি, দিতে পারেননি। এইবারের ভোটের আগ্রহটা কিন্তু অন্যান্য বারের চেয়ে অনেক বেশি। তারপর প্রচারণার যে জিনিসটা লক্ষ্য করছি যে এবারের নির্বাচনী প্রচারণা কিন্তু ভোট ঘোষণার অনেক আগে থেকে শুরু হয়েছে, বলতে পারেন গত রমজান মাস থেকে এটা শুরু হয়েছে। ঈদের শুভেচ্ছার জানিয়ে যে পোস্টারগুলি এসছে, সেখানে মার্কাগুলি এসছে, সেটার মধ্য দিয়ে এখন পর্যন্ত যে জায়গাটি মানে রাজনৈতিক দলগুলোকে অ্যাড্রেস করতে হবে, আমরা দেখেছি যে কয়েকটা রাজনৈতিক দল সম্মিলিতভাবে নির্বাচন করবেন এবং একটা নতুন আইনের মধ্য দিয়ে একটা জিনিস খুবই স্পষ্ট যে চাইলেই যে রাজনৈতিক জোট একটা প্রতীকে অংশ নেওয়ার সুযোগ নেই, এখানে যার যার দলীয় প্রতীকে অংশ নিতে হবে। এই জায়গাটি একটি বিষয়। আর একটা বিষয় যেটা হচ্ছে বিদেশি ভোটারদের ব্যাপারে এবার নতুন আমরা একটা সিদ্ধান্ত দেখলাম, এবং সেই ভোটগুলো কিভাবে সংগ্রহ হবে, কতদিন আগে সংগ্রহ হবে, ইতিমধ্যে আমরা একটা প্রাথমিক আলোচনা শুনেছি, সিদ্ধান্ত দেখেছি, কিন্তু সেটার বাস্তবায়ন কিভাবে হবে, কারণ আমরা তো এর পূর্বে এই অভিজ্ঞতাটা ছিল না, সেটা একটা দেখার বিষয় আছে। আরেকটা হচ্ছে যে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই অবস্থাটা আমরা লক্ষ্য করছি, সেখানে কিন্তু এখন পর্যন্ত এটা মানে চোখ বন্ধ করে বলা খুব কঠিন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যথাযথ দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবে। আমি আসবো আপনার কাছে, বলা যাচ্ছে না। আরেকটা বিষয় মনে রাখা দরকার যে এইবারের নির্বাচনটা কিন্তু একটু ভিন্ন মাত্রা পাবে। কেন? এইখানে কিন্তু কয়েকটা প্রশ্ন থাকবে, দুই ধরনের ব্যালট ইউজ হবে, একটা হচ্ছে আমি প্রার্থীকে ভোট দিব, আর একটা হচ্ছে গণভোট। সুতরাং এইখানেও সময়ের একটা ব্যাপার আছে। এই সব সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে, 1 ঘন্টা হাফ, মানে শুরুতে আধা ঘন্টা, শেষে আধা ঘন্টা বাড়ানো হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে শীতকালের মধ্যে এটা পড়ছে এবং সময়টা সন্ধ্যার পরে হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা কালচারালি আমরা যে জায়গাটায় আছি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো এখন পর্যন্ত এটা বলা খুব কঠিন হয়ে যাচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলই আদর্শিক একটা ভিত্তির উপর, হ্যাঁ লিখিত পড়িত অনেক আদর্শ দেখবেন, কিন্তু সেইটার চর্চা, সেটার প্র্যাকটিসটা কতটুকু আছে। ফলে নির্বাচনটা কি পূর্বের বিভিন্ন নির্বাচনের মতোই, মানে ধরেন 3টা নির্বাচন বাদ দিয়েও যদি আমরা আলোচনা করি, তার আগেও তো আমরা নির্বাচনগুলিতে দেখেছি পেশি শক্তির উত্থান, এইটা কি ধরনের হবে, এই জায়গায় নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসলে সরকারের প্রস্তুতি কতটা, আমরা আপনার কাছে আসবো। আমি একটু প্রশ্ন রাখতে চাই অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে। জনাব নূর খান লিটন বলছেন যে ভোটে এবারে সবচেয়ে বেশি আগ্রহ থাকবে, নতুন ভোটার বেশি, সেই ক্ষেত্রে আসলে আপনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে শঙ্কার কথা জানিয়েছেন। সেই শঙ্কাগুলো আপনার কাছে কোন কোন জায়গায় মনে হচ্ছে? আমি একটু উত্তরটি নিব বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশামৃতি নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশামৃতিকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডক্টর হাসনাত আলী, আপনার কাছে প্রশ্ন ছিল যে আপনি সংশয়ের কথা বলছেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে,
এবারে ভোটারের এত আগ্রহ, তারপরে এই সংশয়টা কি নিয়ে আপনার কাছে মনে হচ্ছে? দেখেন, আমার সহ আলোচক কিছু শব্দ চয়নের কথা বলেছেন। আমার সবচেয়ে সংশয়ের জায়গাটা হলো যে জনগণের ভোটের বা ম্যান্ডেটের প্রতি আস্থা সব দলেরই নিশ্চয়ই কম বেশি আছে, কিন্তু তার চেয়ে জয়ী হওয়ার যে একটি অদম্য ইচ্ছা, সেটা থাকতেও কোনো বাধা নেই। কিন্তু সেই জয়ী হওয়ার জন্য একেবারেই মিথ্যা কথা বলা, মিথ্যাচার করা, একজন আরেকজনকে কটূক্তি করা, গালি দেওয়া, বিশেষ করে ভার্চুয়াল জগতে এআই ব্যবহার করে একজন আরেকজনের চরিত্র হনন করা, সকল রেকর্ড ছাপিয়ে গেছে। এখানে কোনো নীতি নৈতিকতা, এখানে কোনো সততা, স্বচ্ছতা, এগুলোর বড়ই অভাব। এটা একটা বড় ধরনের ঝুঁকি হতে পারে। আমি অনেক আগে একটা কথা বলেছিলাম যে যদি এই ভার্চুয়াল জগৎটাকে নির্বাচন কমিশন শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে না পারে, কোনটা গুজব আর কোনটা সংবাদ, এটা যদি সঠিকভাবে ভোটাররা আইডেন্টিফাই না করে, তাহলে নির্বাচনে কিন্তু একটা সংকটের জায়গা তৈরি হতে পারে, একদম তৈরি। তবে আমি বিশ্বাস করতে চাই, ওই যে আগেই বললাম যে এই সরকার, নির্বাচন কমিশন, তাদের কিন্তু একটি জনগণের কাছে সবচেয়ে বড় দায়বদ্ধতার জায়গা হলো যে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। তারা কথা বলেছে প্রকাশ্যে সুষ্ঠু করব, কারণ করা ছাড়া তাদের কোনো উপায় নেই। আমি ওই অর্থে বলিনি শঙ্কার জায়গাটা, আমি বলেছি দেখেন দীর্ঘদিনের মিত্র, তাদের মধ্যে এখন সাংঘর্ষিক একটি অবস্থা। এমনটি তো আমরা ভাবনাও ভাবিনি কোনো দিন, যে যারা একসাথে বিরোধী দল থাকলো, একসাথে আন্দোলন সংগ্রাম করলো, একসাথে সরকারে গেল, একসাথে মন্ত্রী পরিষদে বসে সিদ্ধান্ত গ্রহণ করলো, তখন প্রতিবাদ করলো না, তখন দুর্নীতির কথা উঠলো না, অনাচারের কথা উঠলো না। এখন সেই সহযোগীরা, দীর্ঘদিনের সহযোগীরা, যখন একজন আরেকজনকে একেবারে ঘায়েল করার জন্য বা একবারে রাজনৈতিক মাঠ থেকে দুর্বল করে দেওয়ার জন্য যে শব্দ প্রয়োগগুলো করছে, এটি রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করলেও করতে পারে। আমি সেই জায়গাতে বলছি। তারপরে দেখেন আমার 24-এর পক্ষ শক্তির মধ্যে যে বিরোধ, এটি তো আমরা প্রত্যাশা করিনি, কারণ 18টি বৎসর একসাথে লড়াই করেছি একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, একটি মানবিক বাংলাদেশের জন্য, একটি সুশাসনের বাংলাদেশের জন্য। সেই বাংলাদেশে এতগুলো তরুণ প্রাণ, সকল শ্রেণী পেশার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হওয়ার পরে আজকে জামাত, বিএনপি, এনসিপি বা আরও যারা আছে, তাদের মধ্যে তো এই বিরোধের জায়গা তৈরি হওয়ার কথা ছিল না। একজন আরেকজনের নাম নিয়ে কটূক্তি করা তো ছিল না। ক্যাম্পাসে ক্যাম্পাসে একটি বড় বৃহৎ রাজনৈতিক দলের নেতার নাম ধরে যেভাবে কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগ করা, এগুলো তো হবার কথা ছিল না, এবং তার কোনো প্রতিকার নাই। এবং ভার্চুয়াল জগতে, আমরা ভার্চুয়াল জগতে আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা আন্দোলন, আমাদের 24-এর আন্দোলন নিয়ে যে ধরনের কটূক্তি করা হয়, সেগুলোকে রোধ করার জন্য যখন কোনো কার্যকরী উদ্যোগ থাকে না, তখন এই নির্বাচন ব্যবস্থায় এই ধরনের উপসর্গগুলা সংখ্যা তৈরি করলেও করতে পারে, সেই জায়গায় আমি বলছি। তবে সেখান থেকে আসার কথা হলো একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়ন করা ছাড়া ভিন্ন কোনো বিকল্প এই সরকারের হাতে নেই। কারণ এই সরকারের প্রধান যিনি, আমি আগেই বলেছি যে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ওনার যে আকাশচুম্বী যে একটি ইমেজ, উনি নিশ্চয়ই চাইবেন না, এবং চাওয়ার কোনো প্রশ্নই আসে না যে ওনার আমলে যে দায়িত্বটি উনি নিয়েছেন, যে চ্যালেঞ্জটা নিয়েছেন, সেই চ্যালেঞ্জে উনি ফেল করবেন, এমনটি আমি মনে করি না। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা তো ভেঙে গেছে। গত 18টি বৎসর পুলিশ বাহিনীকে দলদাসে পরিণত করা হয়েছিল। সেখান থেকে পুলিশ বাহিনী কতটা সক্ষমতার জায়গায় মানুষ যেভাবে দেখতে চেয়েছিল, সেই জায়গায় এখনও আসতে পারেনি। এর জন্য শুধু পুলিশ বাহিনীকে দায়ী করলে কিন্তু হবে না। এখনও গ্রামে দেখি আসামি ধরতে গেলে ওই আসামি নিয়ে আসার জন্য যে গাড়ি ভাড়া, সেটা পুলিশের কোনো ভ্যান নাই, পুলিশের কোনো গাড়ি নাই। অতএব সেই সক্ষমতা জায়গাটুকু কিন্তু আমাদের করতে হবে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচনে 24 সনে 18 সনে যে ভয়াবহ একটি অনৈতিক অবস্থার সুযোগ দিয়ে তৈরি করা হয়েছিল, সেই বর্তমান সিভিল প্রশাসন তার তো অংশ। আমি তো বিদেশ থেকে লোক এসে নির্বাচন করতে পারবেন না, তারা তাদের এই ইন্টিগ্রিটি, একটু শেষ করি, তাদের ইন্টিগ্রিটি এবং এই সততা কতটুকু অক্ষুণ্ণ রাখতে পারছেন। তবে আমি শুধু এতটুকু বলবো যে যারা নির্বাচনী কাজে দায়িত্বে থাকবেন, তাদেরকে এই 1400+ রক্তের মানুষের আত্মহতির দিকে তাকিয়ে
তাদেরকে এই দায়িত্বটি সততার সাথে, ন্যায্যতার সাথে, স্বাধীনতার চেতনার বাংলাদেশ তৈরি করার স্বার্থে 24-এর যে এই আত্মাহুতি, সেই নতুন বন্দোবস্তের বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করা দরকার একজন নাগরিক হিসেবে তারা সেটি করতে কার্পণ্য করবেন না, সেই আহ্বানটুকু আমি রাখতে চাই আজকে আপনার ধন্যবাদ। মাধ্যমে। আমি জনাব নূর খান লিটন আপনার কাছে আসি। গাজীপুরে 5টি এবং বাগেরহাটে 4টি আসন নিয়ে যে একটি সংকট তৈরি হয়েছিল সীমানা নিয়ে, হাইকোর্টের রায় বহাল থাকলো। আপাতত এই সংকট তো একটি অবসান উত্তরণ ঘটলো। আমরা দেখলাম। সেক্ষেত্রে আপনি নিজেও সংশয়ের কথা বলছেন আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে। আপনার কাছে কি কি সংকটগুলো মনে হয়? শুধু আইন শৃঙ্খলার বিষয় না তো, আইন শৃঙ্খলার বিষয়টা ধরেন আমরা এক জবাব দিতে পারি যে 15 বছর স্বৈরাচার যেভাবে পুলিশ বা অন্যান্য বাহিনী বা গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করেছে, এটা করার মধ্য দিয়ে আসলে তাদেরকে জনগণের মুখোমুখি করে ফেলেছে এবং তার ফলশ্রুতিতে আমরা অনেকগুলো ঘটনা ঘটতে দেখেছি 5ই আগস্টের আগে এবং পরে, এবং এখনো বিচারিক কার্যক্রম চলমান আছে। আমরা হয়তো ভবিষ্যতে আরো কিছু নতুন নতুন মামলা, তারপর নতুন নতুন আসামি এদের দেখব। কিন্তু একটা নির্বাচন করার জন্য আরো কিছু বিষয়কে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ভাই যেটি বললেন, আমি একমত। সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক মহলের কেউ কেউ এমনভাবে বয়ান হাজির করছেন বা বক্তব্য দিচ্ছেন যেটি 71 এবং 24কে মুখোমুখি দাঁড়া করে দেওয়া, যেটি খুবই ভয়াবহ হবে। কারণ 71কে বাদ দিয়ে 24কে চিন্তা করা যাবে না, 24 71-এর পরিপূরক হিসাবে বিবেচনা করতে হবে। এইটা করতে যে একটা গোষ্ঠী আছে, তারা 71কে বিতর্কিত করে ফেলতে পারলে তাদের হয়তো রাজনৈতিক একটা জয়লাভের চিন্তা তারা করছে, কিন্তু জনগণ থেকে 71কে মুছে ফেলার কোনো সুযোগ নেই। বরং এই জায়গায় প্রশ্ন আসলে জনগণ ঐক্যবদ্ধভাবে আবার নতুন করে চিন্তা ভাবনা করতে পারে। এই জন্য 71 এবং 24কে যারা মুখোমুখি দাঁড়া করানোর চেষ্টা করে, মুক্তিযুদ্ধটা কিন্তু হ্যাঁ শেখ হাসিনা তার নিজের দলের ভিতরে নিয়ে এসেছিল, কিন্তু এটা তো তার দলের একক কৃতিত্ব ছিল না, জনগণের মুক্তিযুদ্ধ ছিল। সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর একটা হচ্ছে যে নির্বাচনটাকে আপনি অবাধ নিরপেক্ষ করবেন, অংশগ্রহণমূলক করার চেষ্টা করতে হবে। সর্বাত্মক যতটুক অংশগ্রহণমূলক করা যায় যেই ফর্মে, যেমন এখনো বাংলাদেশে অনেক রেজিস্টার্ড দল আছে যাদের নির্বাচনের বিগত দিনে অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত সেইখানে কোনো, আমরা সব নির্বাচনের ভিতরে কয়েকটি দলকে নিয়ে চিন্তা করছি, এর বাইরে যারা আছে সেগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে এবং সেই ব্যাপারে সরকারের বা নির্বাচন কমিশনের সিদ্ধান্তটা কি হবে সেগুলি স্পষ্ট জনগণকে জানাতে হবে। কারণ জনগণের একটা বড় একটা গুরুত্বপূর্ণ অংশকে বাদ দিয়ে আপনি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন বলার সুযোগ নাই। সেই জায়গাটিকেও বিবেচনায় আনতে হবে। আসবার এই আলোচনা আবারও ফিরতে চাই প্রিয় দর্শক। আর এই ল্যাঙ্গুয়েজ চ্যানেল করবার নিবেদিত দেশ সম্পর্কে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। আর এই ল্যাঙ্গুয়েজ চ্যানেল করবার নিবেদিত দেশ সম্পর্কে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে আসি। 20% ভাতার দাবিতে সচিবালয় আজকে দেখলাম যে নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা অর্থ উপদেষ্টাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছিলেন, পরে তিনি পুলিশের সহায়তা সেখান থেকে বের হন। অন্যদিকে আমরা কারণ বাজারে লক্ষ্য করেছি যে মুঠোফোন ব্যবসায়ীদের অবরোধ, পুরো রাজধানী অচল হয়ে পড়েছিল। সব মিলিয়ে নির্বাচনের তফসিল আগামীকাল ঘোষিত হতে যাচ্ছে। নির্বাচনের প্রস্তুতি আসলে সরকারের বা নির্বাচন কমিশনের কতটা আমরা লক্ষ্য করছি? 2 মিনিটে যদি শেষ করেন। জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি আগেই বলেছি নির্বাচন কমিশন তো সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার পরেই কিন্তু প্রথমত ওনারা প্রধান উপদেষ্টার সম্মতি নিয়েছেন, মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছেন, রেকর্ড করেছেন, অতএব ওনাদের প্রস্তুতি কিন্তু সম্পন্ন। এখন আপনি যে কথাগুলো বলছেন, দেখেন এটা অদ্ভুত রকমের একটা অবস্থা। গত 18 বছর আমরা কাউকে বিগত সরকারের বিভিন্ন অপকর্ম, অবিচার, অন্যায়, বৈষম্য নিয়ে ছাত্ররা ছাড়া, রাজনৈতিক দল ছাড়া বিভিন্ন পেশাজীবীদেরকে আমরা কথা বলতে দেখিনি, 2-1 ছাড়া। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখলাম নিত্য নতুন পেশাজীবী, ইভেন আনসাররা পর্যন্ত সচিবালয়ের সামনে এসে দাবি করে। আমি তো একসময় মজা করে বলতাম যে দাবি লীগ তৈরি হয়ে গেছে এই সরকার ক্ষমতায় আসার পরে। তফসিল ঘোষণা হচ্ছে, যদি দাবি যৌক্তিক হয় তাহলে আলোচনার মধ্য দিয়ে সেটা সমাধান হতে পারে। কিন্তু একজন উপদেষ্টাকে, একজন বয়োজ্যেষ্ঠ নাগরিককে
অবরুদ্ধ করে রাখবেন সচিবালয়ের ভেতরে, এটি দাবি আদায়ের বা কালেকটিভ বার্গেনিংয়ের কোনো প্রসেস হতে পারে না। আমি ম্যানেজমেন্টের মানুষ হিসাবে, আপনার দাবি আছে, আলোচনা করেন, সমাধান পথ খোঁজেন। আপনি বন্ধ করে রাখবেন, কথা নেই বার্তা নেই, আপনি কারওয়ান বাজারে চলে, হ্যাঁ সমস্যা নেই এটা আমি বলছি না, কিন্তু সমস্যা সমাধানের তো পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে, জায়গা আছে। সেটি না করে এই যে আজকে ঢাকা শহর একেবারে অচল, একেবারেই অচল, এরকম জনদুর্ভোগ তৈরি করে যারা জনমনে বিভ্রান্ত তৈরি করতে চায়, জন অসন্তুষ্টি তৈরি করতে চায়, তারা আর যাই হোক এই 24-এর চেতনার পক্ষের শক্তি তারা, এমনটি বলা বোধহয় খুবই দুরূহ। কিন্তু তফসিল ঘোষণা হলে এরপর তো এই ধরনের দাবি বা আমার মনে হয় না, কারণ আর্মিরা কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ারে কিন্তু ক্ষমতায় থাকবে, এখনো আছে। আমি মনে করি যে তফসিল হওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাবে, এবং নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাওয়ার পরে নির্বাচন কমিশন অন্তত কেউ ওই যে যেরকম এক কমিশন 4টায় ঘুম থেকে উঠে 9% ভোটকে 40% ঘোষণা করা, তেমনটি বলবেন না। আজিজ সাহেব ইউরোপীয় ইউনিয়ন আসছে, ঘরের দরজা বন্ধ করে অসুস্থতার ভান করবেন না। অথবা এই যে 18 নির্বাচন বা 14 নির্বাচনের মতো ওরকম ভনিতা করবেন না জনগণের সাথে। সক্ষমতার জায়গা থেকে মাজাটা সোজা করে, কোমর বগুড়ার ভাষায় বলি, কোমরটা সোজা করে অন্তত আইন শৃঙ্খলা বাহিনীকে যেন জনদুর্ভোগ সৃষ্টি হয় এরকম কোনো একটি কর্মকাণ্ডও যেন রাজপথে না দাঁড়াতে পারে। তবে হ্যাঁ, তাদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে, সেটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু নির্বাচনকে ব্যাহত করতে পারে বা নির্বাচনের এই যাত্রায় ব্যাহত করতে পারে এরকম কোনো একটি কর্মসূচিকেও যেন নির্বাচন কমিশন অ্যালাউ না করে। কারণ একটি রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার খুবই প্রয়োজন। এই যে দাবিগুলো আসছে, এই যে সংকটগুলো তৈরি হচ্ছে, এই সংকট সমাধানের জন্য আমি মনে করি সরকার সেই পথেই হাঁটবে। জনাব নূর খান লিটন, আপনার কথা ধরেই বলতে চাই যে নির্বাচনের রোডে যখন দেশ উঠতে যাচ্ছে, ঠিক আগামীকাল তফসিল ঘোষণার মধ্য দিয়ে, সেই ক্ষেত্রে প্রস্তুতি সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কতটা নিতে দেখলাম? দেখেন, দুটো জিনিস খুব খেয়াল করার ব্যাপার আছে। নির্বাচনের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা সেটা কতটুকু নিশ্চিত করতে পারবে, যেটুক ধাপে ধাপে নির্বাচন কমিশন আগাচ্ছে তাতে এখানে আস্থা রাখার সুযোগ আছে, অর্থাৎ আস্থা রাখতে চাই যে তারা এটা পারবেন। একটা জায়গা একটু চ্যালেঞ্জিং হবে তাদের জন্য, সেটা হচ্ছে নির্বাচন সামগ্রী যেগুলো প্রয়োজন হয়। কারণ এইবার কিন্তু নির্বাচন সামগ্রী আগের তুলনায় কয়েক গুণ বেশি লাগবে। একটা হচ্ছে ভোটার সংখ্যা বৃদ্ধি, আর একটা হচ্ছে এবার কিন্তু দুটো ডাবল, মানে একসাথে আপনার ওই কি বলে গণভোট এবং জাতীয় সংসদের ভোট, এইটা মাথায় রাখতে হবে। ফলে নির্বাচন সামগ্রীর ক্ষেত্রেও এখন থেকেই মাস সময় তো বেশি পাওয়া যাবে না, এখন থেকেই সেটা মানে পূর্ণতা অর্জন করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আবারও বলি, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে যত যাই আমরা বলি না কেন, আমাদের সর্বাগ্রে দরকার হবে পুলিশের সহযোগিতা। আগামীকালকের পর থেকে পুলিশ, মানে ঘোষণার পর থেকে পুলিশের নিয়োগ বদলি ইত্যাদি বিষয়গুলি কিন্তু নিয়ন্ত্রিত হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। ইতিমধ্যে কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ব্যক্তিকে আক্রমণ করা হচ্ছে, মানে পুলিশেরই, এবং এই মুহূর্তে এই বিষয়গুলোকে হাতিয়ার হিসাবে ব্যবহার না করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাওয়াটা জরুরি। কোন রিপোর্টে কার নাম এসছে তার জন্য তাকে এই মুহূর্তে করতে হবে, এই জায়গাটি এখন না ভেবে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যখন সরকার আসবে তখন দেখা যাবে কাকে কি বানাবে না বানাবে, সেটা তখনকার ব্যাপার। এখন যদি এই বিষয়গুলো নিয়ে ওই যে কোথায় একজনের নাম আসছে, সুতরাং তারে এখনই হটাও, আমাকে এখনই বানাও, এই জায়গার থেকে আমাদের সরে যেতে হবে। আমার মনে হয় তার চেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে তারা যেন দল নিরপেক্ষভাবে আস্থার সাথে কাজ করতে পারে, সেই পরিবেশটা নিশ্চিত করতে হবে। এবং কোনোভাবেই এখন বিশেষ করে পুলিশ বাহিনীতে এমন কাউকে মানে গুরুত্বপূর্ণ জায়গায় স্থানান্তরিত করা যাবে না যাদের নিয়ে রাজনীতি, দলীয় রাজনীতির একটা প্রভাব
পড়তে পারে, এইটা খুব খেয়াল রাখা দরকার। অসংখ্য ধন্যবাদ জনাব নূর খান লিটন এবং অধ্যাপক আর ডক্টর আমাদের মনে রাখতে হবে 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি আমাদের জনগণ, এইবারে আমরা ভোট দিতে উৎসাহের সাথে আমরা যাব, নির্বিঘ্নে যাব, আমার ইচ্ছা মতো আমার পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিব এবং সেটাই ঘোষণা হবে এবং তারা দেশ পরিচালনা করবেন। এর বাইরে অন্য কোনো, আর ভোটটা অংশগ্রহণমূলক হতে হবে। এখনো সময় আছে এই সিদ্ধান্ত। অসংখ্য ধন্যবাদ জনাব নূর খান লিটন এবং অধ্যাপক ডক্টর হাসনাত আলী, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক কাজ এখানে শেষ করছে। আমরা দেখাবো আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।